সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অলরেডি আগেও আলোচনা করেছি, কিন্তু তারপরেও আবারও আমরা আলোচনা করছি এবং এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্লাস একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটি হচ্ছে ডক্টর এস.আর. রঙ্গনাথনের পঞ্চনীতি। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্লাস আপনারা যেহেতু গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা করতে এসেছেন, সার্ভিসেও যাবেন, সেজন্য এই 5টা নীতি সম্পর্কে আপনাদের ভালোভাবে জানার দরকার আছে বলে আমি মনে করি। সেই আঙ্গিকে আবারও আমি এটা নিয়ে আলোচনা করছি। এটা আপনাদের সেকেন্ড সেমিস্টারের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, সাধারণত এটা আসে আর কি। শুধু রিটেনে না, ভাইভার ক্ষেত্রেও আপনাদের এটার উপরে প্রশ্ন করা হয়। তা ডক্টর এস.আর. রঙ্গনাথন, যার পুরা নাম হচ্ছে ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন, তিনি তিনি যে শুধু ভারতীয় উপমহাদেশের বা ভারতবর্ষের একজন তথ্য বিজ্ঞানী বা গ্রন্থাগার গবেষক যাই বলি না কেন, সে শুধু যে তিনি শুধু ভারতবর্ষের তা কিন্তু নন। তিনি বিশ্ব গ্রন্থাগার তথা জ্ঞানের জগতে তাদের পদচারণা, এই জগতে তিনি একটা অবিস্মরণীয় নাম। ঠিক আছে, তার যে অবদান গ্রন্থাগার জগতে তা তুলনা করা যায় না। তা এই ভারতীয় উপমহাদেশে এই গ্রন্থাগার জগতে ডক্টর এস.আর. রঙ্গনাথনকে গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইনি মূলত কিন্তু একজন গণিতবিদ ছিলেন, কিন্তু গণিতবিদ হলেও গ্রন্থাগার বিজ্ঞানে গবেষণায় তার যে আত্মনিবেদন ও তার যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে, সারা জীবন তিনি কি করেছেন, এই গ্রন্থাগার জগৎ নিয়েই কিন্তু তার পদচারণা ছিল, সারা জীবন নিয়েই তার গবেষণা ছিল। কিভাবে এই গ্রন্থাগার জগৎকে আরো বেশি ডেভেলপ করা যায়, আরো বেশি জ্ঞানের আলোকে আলোকিত করা যায়, হ্যাঁ, সেটাই ছিল তার লক্ষ্য, তার ধ্যান জ্ঞান। তিনি গ্রন্থাগার বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা শাখায় তিনি গবেষণা করেছেন। হ্যাঁ, গবেষণা করে তিনি যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান অর্জনের আলোকে তিনি কি করেছেন, তিনি কিছু মানে নীতি নির্ধারণ করেছেন। যে নীতিটা লাইব্রেরি সায়েন্সের, যে নীতিটা যেটা বলা হয় ন্যারেটিভ প্রিন্সিপালস অফ লাইব্রেরি সায়েন্স, এই ন্যারেটিভ প্রিন্সিপালস অফ লাইব্রেরি সায়েন্স অর্থাৎ তিনি মানে গ্রন্থাগার জগতের বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন দিক পর্যবেক্ষণ, পর্যালোচনা সবকিছু করে, গবেষণা যা কিছু বলেন না কেন সবকিছু করে তিনি 5টি নীতি নির্ধারণ করেছেন। যে 5টি নীতিকে মূল নীতি হিসেবে আখ্যায়িত করা হয়, যে সেই 5টি নীতিকে বলা হয় পঞ্চনীতি বা 5 laws of library science, অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি। এই পঞ্চনীতির উদ্ভাবক কিন্তু ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। তাহলে আমরা স্বাভাবিক কারণে প্রশ্ন আসে যে পঞ্চনীতির জনক কে? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো ডক্টর শিয়ালি রামামৃত রঙ্গনাথন। সংক্ষেপে তিনি ডক্টর এস.আর. রঙ্গনাথন। ইনি হচ্ছেন 5 laws of library সায়েন্সের জনক। ঠিক আছে, তিনি গ্রন্থাগার বিজ্ঞানের যে 5টি সূত্র বর্ণনা করেছেন, সেটিকে বলা হয় ন্যারেটিভ প্রিন্সিপালস অফ লাইব্রেরি সায়েন্স। এই 5টা নীতি তিনি এটি 1928 সালের দিকে এক সূত্র আকারে প্রকাশ করেন। পরবর্তীতে 1931 সালে এসে এটা 5 laws of library science গ্রন্থাগারে প্রকাশ করা হয়। ঠিক আছে,
তাহলে কত সালে তিনি সূত্রটা প্রকাশ করেন? 1928 সালে, এবং পরবর্তীতে 1931 সালে এটি 5 laws of life science হিসেবে গ্রন্থাগারে প্রকাশ করেন। এই যে তিনি কি করেছিলেন, তিনি কিন্তু যে গ্রন্থাগারের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে, সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি এই 5টি সূত্র নির্ধারণ করেছেন। যে 5টি সূত্রের উপরে দেখা যায় যে আমাদের মানে গ্রন্থাগার জগতে যত পদচারণা রয়েছে, যত ক্ষেত্র রয়েছে, যত কার্যক্রম রয়েছে, সবগুলো কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। তাই তিনি এই 5টি সূত্র উদ্ভাবক। এই 5টি সূত্র যিনি তিনি উদ্ভাবন করেছেন, সেই সূত্রের প্রথম সূত্র হচ্ছে বুকস আর ফর ইউজ, অর্থাৎ বই ব্যবহারের জন্য। এখানে ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা বুকস আর ফর ইউজ, বই কিন্তু ব্যবহারের জন্য। তাহলে বই এমন বই হতে হবে যেটি অবশ্যই ব্যবহারযোগ্য, তা না হলে কিন্তু বই হবে না। হ্যাঁ, গ্রন্থাগারে সাধারণত যে বই পুস্তক আমরা আমরা তো লাইব্রেরিতে যাই, তাই না? আমরা লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে সাধারণত দেখি কি বই পুস্তক রয়েছে, অনেক বই পুস্তক আমরা দেখি। হ্যাঁ, যেগুলো গ্রন্থাগার কি করে? সংগ্রহ এবং সংরক্ষণ করে। কাদের জন্য করে? পাঠকদের জন্য করে। তাহলে আমরা কারা? আমরা কিন্তু সেই পাঠক। সেই পাঠক যখন গ্রন্থাগারে যায়, তাহলে আহ, সেই আহ, আহ, পাঠকের জন্য যে জিনিসটাই আছে সেটি কিন্তু বই। পাঠক কিন্তু বই পড়ার জন্যই কিন্তু সেখানে যায়। তাহলে গ্রন্থাগারে সেই যে বইটা সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়েছে, ওই বইটি যেন প্রপার ব্যবহার হয়। তাহলে ওই গ্রন্থাগারে পাঠক যাবে কিসের জন্য? বইয়ের জন্য। তাহলে বই কিন্তু ব্যবহারের জন্য। কারা ব্যবহার করবে? পাঠক। পাঠক ব্যবহার করবে। তাহলে পাঠক এবং বই দুটোই কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত, তাই না? বইগুলো রাখা হয় কাদের জন্য? পাঠকের জন্য। আর পাঠক কি করতে যায়? বই পড়ার জন্য। তাহলে বইয়ের জন্য বই, আর সেগুলো বই রাখা হয়, বইগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেখার জন্য রাখা হয় না, ব্যবহারের জন্য রাখা হয়। সেই জন্য বলছে যে বুকস আর ফর ইউজ, বই কিন্তু ব্যবহারের জন্য। হ্যাঁ, আর এই জন্য কি করা হয়? গ্রন্থাগারে এমন ব্যবস্থা অবলম্বন করা উচিত যেখানে বইগুলো যথাযথভাবে বা বা যথাযথভাবে বা সর্বাধিকভাবে ব্যবহৃত হতে পারে বা হয়। রঙ্গনাথনের ভাষায় কি দেখি, সেটা হচ্ছে গ্রন্থাগার সমাজের মানুষের ব্যবহারের জন্য বইকে পৌঁছে দেবে। এই এই মানে কি, যে এই কথাটি সবসময় কিন্তু মনে রাখতে হবে যে গ্রন্থাগারের যে বইগুলো, সেগুলো পাঠকদের মানে কাছে পৌঁছা দিতে হবে, অর্থাৎ পাঠক এটি ব্যবহার করবে। গ্রন্থাগারে গ্রন্থগুলো সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার জন্য কি করা হয়? কিছু পন্থা অবলম্বন করা হয়। যে বই ব্যবহারের জন্য, এক্ষেত্রে বই ব্যবহারের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো বা যে পন্থাগুলো অবলম্বন করলে সর্বাধিক সফলতা আশা করা যায়, সেই পন্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বলছি। সেটি হচ্ছে গ্রন্থাগারের অবস্থান। গ্রন্থাগার যখন প্রতিষ্ঠা করা হয়, তখন কিন্তু অনেকগুলো বিষয় আহ, মাথায় রেখে কাজে অগ্রসর হতে হয়। যেমন হচ্ছে গ্রন্থাগারের প্লেস বা অবস্থান। গ্রন্থাগারটি এমন একটা প্লেসে বা এমন একটা স্থানে অবস্থান মানে অবস্থিত হতে হবে বা থাকতে হবে, যাতে করে পাঠকরা সহজেই সেখানে আসতে পারে এবং গ্রন্থাগার ব্যবহার করতে পারে। ঠিক সেদিকে লক্ষ্য রেখে আহ, মানে গ্রন্থাগার তৈরি করতে হয়। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রন্থাগার ভবন ও আসবাবপত্র। আসলে আমরা কিন্তু সচরাচর বলে থাকি যে আগে দৃশ্যধারী, পরে গুণ বিচারী, তাই না? তা একটা সুন্দর প্রতিষ্ঠান, মানে একটা সুন্দর বিল্ডিং, ভবনটা যদি সুন্দর হয়, তাহলে আমরা কিন্তু অটোমেটিক্যালি সেইটার দিকে আকৃষ্ট হই। তা গ্রন্থাগার ভবনটাও কিন্তু সেরকম একটা সুন্দর হতে হবে। তারপরে কি হবে? সেখানে সুন্দর একটা মানে পরিবেশ থাকতে হবে। আসবাবপত্র সুন্দর হতে হবে, অর্থাৎ পাঠকরা যেন স্বাচ্ছন্দ্যে পাঠ নিতে পারে। হ্যাঁ, সে সুন্দর আসবাবপত্রের ব্যবস্থাও থাকতে হবে। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হয়। তারপরে হচ্ছে গ্রন্থ নির্বাচন। এই গ্রন্থাগারে যখন গ্রন্থ এমন ভাবে নির্বাচন করতে হবে
যাতে করে কি পাঠক সমাজ তাদের প্রকৃত চাহিদা নিরূপণ করে তাদের সেই চাহিদাটা পূরণ করতে পারে। হ্যাঁ, এই জন্য সঠিক নির্বাচন, সঠিক পুস্তক যদি নির্বাচন করা হয় তাহলে পাঠক আগ্রহ প্রকাশ করবে এবং লাইব্রেরি ব্যবহারের জন্য সে কি হবে, মানে ব্যাকুল হয়ে হবে যে আমি যা সেখানে যাব, আমার চাহিদা অনুযায়ী আমি জ্ঞান আহরণ করব। হ্যাঁ, এরকমও আর কি তার মনের মধ্যে একটা স্পৃহা আসবে। সেদিকে কিন্তু খেয়াল রেখে আহ গ্রন্থাগার মানে অবস্থান নির্ণয় করতে হয়, গ্রন্থাগার ভবন নির্ণয় করতে হয়। তারপর হচ্ছে গ্রন্থাগারের সময়সূচি। গ্রন্থাগারের সময়সূচি যত বিস্তৃত হবে ব্যবহারকারী তত বেশি উপকৃত হবে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। কেউ পেশাজীবী, কেউ হচ্ছে মানে শ্রমিক শ্রেণীর মানুষ, কেউ ব্যবসায়ী, এরকম কেউ চাকরিজীবী, এরকম বিভিন্ন ইয়ে আছে আর কি। সেক্ষেত্রে দেখা যায় যে যারা চাকরি করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের প্রতিষ্ঠানে সময় দিতে হয়, তাদের চাকরির কাজে সময় দিতে হয়। তাহলে তারা কিন্তু ওই সময়টা কাজে লাইব্রেরিতে আসতে পারে না। সুতরাং তারা যদি তাদের হচ্ছে চাকরির সময়সীমার পরে যে সময়, সেই অবসর সময়ে তারা পড়ার আগ্রহ প্রকাশ করে এবং সেই সময়ে যদি গ্রন্থাগার খোলা থাকে বা সেরকম ব্যবস্থা থাকে তাহলে তারা পড়ালেখার সুযোগ পায় এবং জ্ঞান অর্জন করতে পারে। ঠিক সেজন্যে গ্রন্থাগারের সময়সীমার দিকে অবশ্যই নজর দিতে হবে। তবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, সাধারণত আমরা গ্রন্থাগারের যে শ্রেণী বিভাগ রয়েছে তার মধ্যে যে একটা রয়েছে গণগ্রন্থাগার, এটি কিন্তু গণগ্রন্থাগারের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ গণগ্রন্থাগার হচ্ছে জনগণের জন্যই তৈরি প্রতিষ্ঠান। জনগণের সুবিধা সবকিছু বিচার বিবেচনা এখানে করা হয়। আর এই আঙ্গিকে দেখা যায় যে সকাল থেকে রাত পর্যন্ত হয়তো গ্রন্থাগারটা খুলে রাখার ব্যবস্থা থাকে। কিন্তু অন্য প্রতিষ্ঠানে যেমন শিক্ষামূলক প্রতিষ্ঠান বলেন, বিশেষ প্রতিষ্ঠান বলে, বিশেষ গ্রন্থাগারের প্রতিষ্ঠান বলেন, জাতীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগারে তো যে বিশেষ জাতীয় মানে পর্যায়ে যারা গবেষণা করেন সে সমস্ত পাঠকরা এখানে ব্যবহার করে থাকেন। কিন্তু সচরাচর সবাই কিন্তু এখানে ব্যবহার করার সুযোগ পায় না বা প্রয়োজনও হয় না। আর শিক্ষা প্রতিষ্ঠান সাধারণত নির্দিষ্ট টাইম পরে বন্ধ হয়ে যায়। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা থাকে অর্থাৎ শিক্ষক, ছাত্র, এনারাই কিন্তু এটা ব্যবহার করেন। আর বিশেষ গ্রন্থাগার যেটি, সেটি বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন সেই ক্ষেত্রে তারা ওই বিশেষ কাজের সাথে যারা জড়িত, সেই কাজের কাজকে সাফল্যমণ্ডিত করা, গবেষণা করা, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই সমস্ত গ্রন্থাগারগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু জনগণ সর্বসাধারণের জন্য যে গ্রন্থাগারটি সেটি হচ্ছে এই গণগ্রন্থাগার। এই জন্য এই গণগ্রন্থাগারকে বলা হয় জনগণের বিশ্ববিদ্যালয় বা জনগ্রন্থাগার। এখানে সমাজের সর্বশ্রেণীর মানুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এখানে এসে শিক্ষা লাভ করার সুযোগ পায়। এক্ষেত্রে সময়সীমাটা এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে করে সমাজে অন্যান্য পেশাজীবী মানুষ যারা আছেন তারা অবসরে এসে এখানে পড়ার সুযোগ পান। তারপর হচ্ছে সেলফ বিন্যাস, অর্থাৎ গ্রন্থাগারে শুধু পুস্তক সংগ্রহ করলে হবে না, সেটি পাঠকের ব্যবহার উপযোগী করার জন্য কিন্তু সুন্দর শেলফের ব্যবস্থা করতে হবে এবং শেলফে নিয়ম অনুযায়ী বইগুলো হচ্ছে বিন্যাস করতে হবে। অর্থাৎ যে শ্রেণীকরণ পদ্ধতি আছে সেই শ্রেণীকরণ পদ্ধতি বা সূচীকরণ পদ্ধতি, এই পদ্ধতিগুলো অবলম্বনের মাধ্যমে কি করতে হয়, অবলম্বনের মাধ্যমে বইগুলোকে বিন্যাস করতে হয়। তাহলে কি হয়, তাহলে ব্যবহারকারী সহজে ব্যবহার করতে পারেন। আর যিনি দিবেন মানে যিনি কর্মরত থাকেন ব্যবহারকারীদের সুযোগ সহযোগিতা করার জন্য যারা থাকেন তারা সহজেই তাদের কাঙ্ক্ষিত বইটি দিতে পারেন। আর রেফারেন্স সার্ভিস, উপযুক্ত পাঠকের হাতে পুস্তক দেওয়ার জন্য কিন্তু রেফারেন্স সার্ভিস কিন্তু অত্যন্ত জরুরি। তারপর গ্রন্থাগার কর্মী, গ্রন্থাগারে এই কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বা গ্রন্থাগার সেবা প্রদান করার জন্য অবশ্যই নৈপুণ্য, কর্তব্য বোধ, তারপর বৃত্তি কুশলতা ও উপযুক্ত শিক্ষা বই ব্যবহারের পূর্ব শর্ত আর কি। এখানে কর্মীকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। এরকম হচ্ছে এই গ্রন্থাগার কর্মী তার কাজকে সুন্দরভাবে
করতে হলে বা সুন্দর একটা সেবা প্রদান করতে হলে তাকে কিন্তু এই মন মানসিকতা সম্পন্ন হতে হবে, এবং কাজে তাকে কি হতে হতে হবে, নৈপুণ্য থাকতে হবে, অর্থাৎ দক্ষ হতে হবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম এস আর রঙ্গনাথনের প্রথম পঞ্চনীতি, প্রথম নীতি বুকস আর ফর ইউজ, বই ব্যবহারের জন্য। সেক্ষেত্রে আমরা কি কি পন্থা অবলম্বন করে থাকি সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যেক পাঠকের জন্য বই, অর্থাৎ এভরি রিডার হিজ অর হার বুক, প্রত্যেক পাঠকের জন্য বই। এখানে দেখতে হবে শুধু বিশেষজ্ঞদের জন্য যে ক্রয় করা মানে হবে তা নয়, বরং সর্বস্তরের জনসাধারণের পাঠ চাহিদা নির্ধারণ পূর্বক প্রতিটি পাঠকের জন্য গ্রন্থ ক্রয় করাকে মানে ক্রয় করতে হবে। এখানে যে শুধু যে বিষয় বিশেষজ্ঞদের জন্য যে বই পুস্তক সংগ্রহ করতে হবে তা না, এখানে যে সমস্ত শ্রেণীর পাঠকরা আসেন সাধারণ সেই শ্রেণীর মানে বিচার বিবেচনা করে সেই ধরনের শ্রেণীর প্রত্যেকের জন্য বইয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে তারা উপকৃত হবেন এবং আগ্রহ প্রকাশ করবেন লাইব্রেরির প্রতি। আর এক্ষেত্রে এই দ্বিতীয় নীতি সফল করতে হলে যে পন্থাগুলো অবলম্বন করতে হয় সেটি হচ্ছে সেটি আমরা দেখতে পারি। সেটি হচ্ছে গ্রন্থাগার আইন। প্রতিটি পাঠকের জন্য গ্রন্থ নিশ্চিত করলে গ্রন্থাগার আইন অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে যে সারা দেশে একটি কার্যকর গ্রন্থাগার ব্যবস্থা গড়ে তোলার জন্য কি হয়, গ্রন্থাগার আইনের কোনো বিকল্প নেই। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা আইন আছে, ঠিক লাইব্রেরি ব্যবহারের ক্ষেত্রেও ঠিক তেমনি আইন আছে। ঠিক আছে। তারপর হচ্ছে গ্রন্থ নির্বাচনের বিষয় বৈচিত্র্য। রঙ্গনাথনের যে দ্বিতীয় নীতি, সে নীতি পাঠক গ্রন্থ ব্যবহারের উপরেই নির্ভরশীল আর কি। যে কোনো গ্রন্থাগারের বর্তমান ও ভবিষ্যৎ শাসক গোষ্ঠীর প্রয়োজনকে ভিত্তি করে কিন্তু পুস্তক নির্বাচন করতে হয়। যে কোনো গ্রন্থাগারে পুস্তক নির্বাচন করতে হলে বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটি দিক অবশ্যই বিচার বিবেচনা করে তারপর গ্রন্থ নির্বাচনের বিষয় বৈচিত্র্য করতে হয়। তারপর গ্রন্থ নির্বাচন আঙ্গিক বৈচিত্র্য। শুধু বিষয় বৈচিত্র্য দিকে নজর দিলেই চলবে না, সাথে সাথে বিষয়টি উপস্থাপনার দিকেও নজর দিতে হবে। একটি বইয়ের আঙ্গিক রীতি, তারপর ভাষাগুণ ইত্যাদি বিচার বিবেচনা করে পুস্তক নির্বাচন করতে হবে। অর্থাৎ পুস্তকের ভাষা মার্জিত, স্পষ্ট এবং রুচিশীল হতে হবে। তারপর ক্যাটালগ ও সহায়ক এন্ট্রি। ক্যাটালগ গ্রন্থাগার ব্যবহারকারীর জন্য অবশ্যই ক্যাটালগের ব্যবস্থা থাকতে হবে। ঠিক আছে, এমন বিন্যাস হওয়া প্রয়োজন যাতে সামান্যতম উৎস থেকে শুরু করে তার কাঙ্ক্ষিত পুস্তকটি যেন সে সহজেই পেতে পারে। সহজে কে পাবে? পাঠক। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে পাঠককে উদ্দেশ্য করে। পাঠক যখন পাঠক মূলত লাইব্রেরিতে কাদের জন্য? পাঠকের জন্য। লাইব্রেরি কিন্তু পাঠকের জন্য, যারা আসে তারা পাঠক। এই পাঠক আসে কেন? জ্ঞান আহরণ করার জন্য। আর একটা হচ্ছে গ্রন্থাগারের প্রবেশদ্বার উন্মুক্ত রাখা, সকল ব্যবহারকারীর জন্য সরাসরি বইয়ের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে। নির্দিষ্ট বিষয়ের অনেকগুলো বই দেখে যেন তার প্রয়োজনীয় পুস্তকটি নিতে পারে, সেই জন্য সেরকম মানে প্রবেশের ক্ষেত্রে যেন বাধা সম্মুখীন না হয় বা কোনো এরকম কোনো সিচুয়েশন ফেস করতে না হয় যে সে যেতে পারছে না বা তার কাঙ্ক্ষিত বইটি সে মানে পাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে না, এই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন যেন না হয়। তার প্রবেশের ক্ষেত্রে উন্মুক্ত হতে হবে, উন্মুক্ত রাখা প্রয়োজন আর কি। তৃতীয় নাম্বার হচ্ছে প্রতিটি বইয়ের জন্য পাঠক। তাহলে আমরা পড়লাম কি, বুকস আর ফর ইউজ, বই ব্যবহারের জন্য। প্রতিটি বইয়ের জন্য পাঠক, এই প্রতিটি পাঠকের জন্য বই। এভরি রিডার হিজ বুক, এভরি রিডার হিজ অর হার বুক, মানে প্রত্যেক পাঠকের জন্য বই। এইবার রঙ্গনাথনের তৃতীয় সূত্রটি হচ্ছে প্রতিটি বইয়ের জন্য পাঠক। দেখেন, প্রথম হচ্ছে কি, বই ব্যবহারের জন্য, বুকস আর ফর ইউজ। দ্বিতীয়টি হচ্ছে প্রত্যেক পাঠকের জন্য বই। প্রত্যেক পাঠক, এভরি রিডার হিজ অর হার বুক,
প্রত্যেক পাঠকের জন্য বই। আর 3 নম্বর সূত্রটি হচ্ছে প্রত্যেক বইয়ের জন্য পাঠক। আমরা যে লাইব্রেরিটা গড়ে তুললাম, সেই লাইব্রেরিতে যে সংগ্রহগুলো রয়েছে, সেই সেই সংগ্রহের জন্য কিন্তু এক একজন পাঠক থাকতে হবে। অর্থাৎ বই রাখলে হবে না, বইয়ের জন্য কি করতে হবে? পাঠক থাকতে হবে। তা না হলে কিন্তু বই ইউটিলাইজ হবে না। রঙ্গনাথনের মতে তৃতীয় নীতির গুরুত্ব হচ্ছে গ্রন্থাগারিক যদি গ্রন্থ সম্পর্কে অবহিত না হন, সঠিক গ্রন্থ নির্বাচন না করেন, ভবিষ্যৎ প্রয়োজন সম্পর্কে দূরদর্শী না হন, তবে গ্রন্থ কখনোই তার যথার্থ পাঠক খুঁজে পাবে না। তাহলে তৃতীয় সূত্রের গুরুত্বটা কি? সেখানে যিনি গ্রন্থাগারিক থাকবেন বা লাইব্রেরিয়ান হবেন, তাকে কি হবে? গ্রন্থ সম্পর্কে কিন্তু অবহিত হতে হবে। তারপরে সঠিক গ্রন্থ নির্বাচন করতে হবে, ভবিষ্যৎ প্রয়োজন সম্পর্কে দূরদর্শী হতে হবে। তার গ্রন্থ কখনো এইগুলো যদি না থাকে, তাহলে গ্রন্থ কি হবে? তার সঠিক পাঠক খুঁজে পাবে না, আর পাঠকও সঠিক বই খুঁজে পাবে না। এই নীতি বাস্তবায়নের জন্য যে কতগুলো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বা গ্রহণ করতে হয়, সেগুলো হলো: এক হচ্ছে পুস্তক সংগ্রহ, পাঠকের চাহিদা, পুস্তকের মান, আর্থিক সঙ্গতি। পাঠকের চাহিদা, পুস্তকের মান আর আর্থিক সঙ্গতি, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু পুস্তক সংগ্রহ করতে হয়। সীমিত বাজেটের মাধ্যমে সর্বাধিক প্রয়োজনীয় পুস্তক নির্বাচন করতে হয়। বাজেট যদি সীমিত হয়, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় বই বা যেগুলো কম ব্যবহার হয় বা সাধারণত ব্যবহার অনেক বই হয় না, সেই ধরনের বই না নিয়ে যেগুলো সর্বাধিক ব্যবহৃত হয়, সেই ধরনের বই পুস্তক সংগ্রহ করা উচিত বা নির্বাচন করা উচিত। দেখো, ক্যাটালগ, বইয়ের ক্যাটালগও বিন্যাস করতে হবে। ক্যাটালগ হলো প্রসেসিং সেকশনের আয়না স্বরূপ। অর্থাৎ একটা গ্রন্থাগারে কোথায় কোন বইটি রয়েছে, কিভাবে সেই সম্পর্কে জানতে হলে কিন্তু কিভাবে কার মাধ্যমে জানা যায়? সেটা হচ্ছে এই ক্যাটালগের মাধ্যমে কিন্তু জানা যায়। শেলফ বিন্যাস, শুধু পুস্তক ক্রয় করলেই চলবে না, সব কাজ যথাযথভাবে যাতে করে বিন্যাসিত হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ বইগুলো সুন্দরভাবে শেলফে বিন্যাসের ব্যবস্থা থাকতে হবে। জনপ্রিয় বিভাগ স্থাপন, অর্থাৎ পাঠকের কাছে যাতে সর্বাধিক জনপ্রিয় হয় বা তারা ব্যবহার করে আনন্দ পায় এমন সব বিভাগে গ্রন্থাগার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে গ্রন্থাগার সত্যিকার অর্থে জনগণের প্রতিষ্ঠান হতে পারবে। তার প্রচারণা ও সম্প্রসারণ সেবা, গ্রন্থাগার সেবা, সংগ্রহ ও কার্যক্রমের কথা যাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রচারের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, যাতে করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই গ্রন্থাগার সেবার প্রচার পৌঁছে দেওয়া যায়, জানানো আর কি। সেজন্য প্রচারণা চালানোর একটা পৃথক বিভাগের প্রয়োজন হয়। আর 4 নম্বর হচ্ছে পাঠকের সময় বাঁচাতে হবে। অর্থাৎ গ্রন্থাগারে পাঠক যখন আসে, পাঠক যাতে তার কম সময়ের মধ্যে তার কাঙ্ক্ষিত সেবা পেতে পারে, সেরকমের ব্যবস্থা থাকতে হবে, যাতে সঠিক পাঠককে সঠিক বইটি সঠিক সময়ে যেন বা দ্রুততার সাথে দেয়া যেতে পারে। এই ধরনের ব্যবস্থা থাকতে হবে, যাতে করে পাঠকের যেন সময়ের অপচয় না হয়, পাঠক যেন বাধাগ্রস্ত না হয়। তারপর হচ্ছে পঞ্চম নীতি হচ্ছে গ্রন্থাগার একটি ক্রমবর্ধিষ্ণু প্রতিষ্ঠান, অর্থাৎ লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজেশন। এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে, মনে করেন এটি জীবদেহের মতো, যেমন আমরা যেমন গাছ খাদ্য গ্রহণ করে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানুষও ঠিক তেমন ছোট থাকে, তারপরে খাবারের মাধ্যমে আস্তে আস্তে কি করে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু লাইব্রেরির ক্ষেত্রে কিন্তু লাইব্রেরিটাকে কিন্তু গ্রোয়িং অর্গানাইজার, ক্রমবর্ধিষ্ণু প্রতিষ্ঠান হিসেবে বলা হয়েছে। কেননা
যে লাইব্রেরির যাত্রা শুরু হয়েছে 500 বই নিয়ে, সে কিন্তু আস্তে আস্তে সংগ্রহ বাড়াতে বাড়াতে 5,000, 10,000, 30,000 এইভাবে আস্তে আস্তে সে কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই জন্য লাইব্রেরিকে বলা হয়, লাইব্রেরি কিন্তু ওখানেই সীমাবদ্ধ থাকেনি। লাইব্রেরি ক্রমান্বয়ে তার সংগ্রহ সংখ্যা বাড়িয়ে চলেছে, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত করছে। সেই জন্য লাইব্রেরিকে বলা হয় একটা ক্রমবর্ধিষ্ণু প্রতিষ্ঠান। এই ক্রমবর্ধিষ্ণু প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতিকে কার্যকর করার জন্য কিছু বিষয় বিবেচনা করা হয়। সেগুলো হচ্ছে বা বিষয় বিবেচনা করা যেতে পারে। সেগুলোর মধ্যে যেমন সার্ভিস লাইব্রেরি। এখানে সার্ভিস লাইব্রেরি স্বল্প ব্যবহৃত পুস্তক, পুরাতন সংস্করণ এবং দুষ্প্রাপ্য গ্রন্থ কম থাকে। এই ধরনের পুরানো সংস্করণ বাতিল করে নতুন সংস্করণের বই সংগ্রহ করা হয়। তাতে স্থান সমস্যা অধিকাংশই সমাধান হয়। তারপরে স্টোরেজ লাইব্রেরি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য গ্রন্থ সমৃদ্ধ হয়। এ ধরনের গ্রন্থ কখনো বাতিল হয় না। হ্যাঁ, এগুলো বরং প্রতিটি গ্রন্থকে নিজ মর্যাদা রক্ষা করা হয় গ্রন্থের। আর অনেক পুরানো অথচ প্রয়োজনীয় এই ধরনের গ্রন্থাগার থেকে পাঠক আহ, মানে এই ধরনের পুস্তক পাঠক এই গ্রন্থাগার এই সেকশন থেকে পেতে পারে। গ্রন্থাগার ভবন। গ্রন্থাগার একটি ক্রমবর্ধিষ্ণু প্রতিষ্ঠান, সেজন্য গ্রন্থাগারের সংগ্রহ, তারপর পাঠক কর্মী, আসবাবপত্র বৃদ্ধির সাথে সাথে সম্প্রসারণের ব্যবস্থা রেখে ভবনের পরিকল্পনা করতে হবে। অর্থাৎ ভবনটি এমন ভাবে পরিকল্পনা করতে হবে যাতে ভবিষ্যতে এটি আহ বৃদ্ধি করা যায়। তারপরে তাহলে কি হবে, গ্রন্থাগারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু সফল হবে, বা পাঠকরা বেশি বেশি আসবে, তাদের সংগ্রহ বেশি থাকবে, তারা সেখান থেকে সেবা নিতে পারবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ এস আর রঙ্গনাথনের যে পঞ্চনীতি, সেই পঞ্চনীতিগুলো নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এই রঙ্গনাথন কিন্তু নতুন যুগের কি সঞ্চারী এক মহাপুরুষ। তিনি এই বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন সেটি কোনোভাবে ম্লান হবে না। হ্যাঁ, তার প্রণীত যে পঞ্চ আইন বা পঞ্চনীতি, এ কারণে আজকের এই একবিংশ মানে শতকে এসেও কিন্তু খুবই প্রাসঙ্গিক এই নীতিগুলো। গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চ আইনের যদি যথাযথ প্রয়োগের উপর কিন্তু একটা গ্রন্থাগারের সফলতা নির্ভর করে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু রিটেনে না, আপনার ভাইবাও কিন্তু বিভিন্ন প্রশ্ন এখান থেকে করা হয়ে থাকে। সুতরাং আপনারা এই বিষয়টিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিবেন। তা এই পর্যন্ত আজকে সবার জন্যই শুভকামনা।